আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সর্বশেষ বন্দি বিনিময়ের সময় নিজেদের উদার ও নির্ভীক মানসিকতার স্বাক্ষর রেখেছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যেই ঘোষিত ৩ ইসরায়েলি বন্দীকে শনিবার মুক্তি দিয়েছেন তারা। চুক্তির প্রথম ধাপের ষষ্ঠ পর্বে মুক্তি পেয়েছেন শাগুই ডেকেলচেন, সাশা ট্রুফানভ ও ইয়ার্ড হর্ন। প্রতিবারই মুক্তির আগে মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে বন্দীদের দেখানো হয়, সেখানে তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়। তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছেন হামাসের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের জন্ম উপলক্ষে বন্দী শাগুই ডেকেলচেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস। আটক হওয়ার ৪ মাস পর মেয়ের বাবা হন তিনি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মুক্তির জন্য নির্ধারিত ৩ ইসরায়েলিকে হামাস যে গাড়িতে করে এনেছে তা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর। যুদ্ধের সময় এটি তাদের দখলে আসে। তাছাড়া বন্দি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হন এবং ৭ অক্টোবরের হামলায় দখল করা অস্ত্র বহন করেন। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলি সেনাদের কাছ থেকে দখল করা গাড়ি ও ইউনিফর্ম ব্যবহার কিংবা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্র প্রদর্শন করে হামাস মূলত তাদের নির্ভীক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তারা মনে করিয়ে দিয়েছেন, সামনে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালালে তাদের এভাবেই জীবন, সামরিক যান ও অস্ত্রশস্ত্র হারাতে হবে। আনাদোলোর খবরে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসের বন্দি স্থানান্তর স্কোয়ার থেকে একাধিক বার্তা পাঠিয়েছে হামাস। অনুষ্ঠানে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করে ছবি ও বার্তা সংবলিত ব্যানার টানানো হয়। এর মাধ্যমে তারা জানিয়ে দেন, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা তারা বাস্তবায়ন হতে দেবেন না। ব্যানারে ফিলিস্তিনি, মিশর, জর্ডান, লেবানন, আলজেরিয়া ও সৌদি আরবের পতাকার ছবি সহ আরবি, ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা হয়, আমরা যোদ্ধা, হে জেরুজালেম তুমি সাক্ষী থাকো। আরেকটি ব্যানারে আরবি, ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা ছিল, জেরুজালেম ছাড়া অন্য কোথাও অভিবাসন নয়। তার মানে গাজা থেকে অভিবাসন কেবল অধিকৃত কুদসের দিকেই হবে, অন্য কোথাও নয়। রাফায় সংঘর্ষে আহত হওয়ার পর হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পূর্ব মুহূর্তের একটি মর্মস্পর্শী ছবিও এতে স্থান পায়। এর মাধ্যমে তারা বোঝাতে চান, যার মৃত্যুতে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই সিনওয়ারের পথেই তারা হাঁটবেন, নতি স্বীকার করবেন না। মঞ্চে একটি বালির ঘড়ি স্থাপন করে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দেয়া হয়, তা হল সময় ফুরিয়ে যাচ্ছে। গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক মাধ্যম এক্সে শনিবার ইয়ার লাপিদ লিখেছেন, ইয়াইর, শাগুই ও সাশা তাদের বাড়ি ফেরার পথে। যারা ফিরে আসছেন তারা যেন আমাদের দেহে নিঃশ্বাস ও আত্মা ফিরিয়ে দিচ্ছেন। লাপিদ বলেন, সময় ফুরিয়ে আসছে, এখন সবাইকে ফেরানোর ব্যবস্থা না করলে এই সময় আর নাও আসতে পারে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিন। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নীতির সমালোচনা করে আসছেন এই বিরোধী দলীয় নেতা। তিনি বারবার বলেছেন, ইসরায়েলিদের স্বার্থে নয় বরং নিজের ক্ষমতা প্রলম্বিত করতে যুদ্ধকে অনর্থক দীর্ঘ করে ক্ষয়ক্ষতি বাড়াচ্ছেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে হামাসের হাতে বন্দী থাকা দখলদার সেনাবাহিনীর ৪ মহিলা সেনা ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন। আল আলম নিউজ নেটওয়ার্ক বলেছে, হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পর ওই মহিলা সেনারা তাদের সেনাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত জানুয়ারিতে মুক্তি পান ওই ৪ নারী সেনা। হামাসের হাতে বন্দী ওই ৪ নারী সেনা আগে সামরিক পর্যবেক্ষক ছিলেন। তারা ৭ অক্টোবর আল আকসা ফ্লাড অভিযানের শুরুর দিকে বন্দী হন। হিব্রু ভাষার চ্যানেল 12 জানিয়েছে, দখলদার সেনাবাহিনীর প্রধান হার্জি হালেভি ওই ৪ নারী সেনার সঙ্গে দেখা করেছেন। চ্যানেলটি জানিয়েছে, তাদের মধ্যকার বৈঠকটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ, কারণ মুক্তিপ্রাপ্ত ৪ মহিলা সেনা বারবার ইসরায়েলি সেনাবাহিনীর আচরণের তীব্র সমালোচনা করছিলেন। সেনাপ্রধান নিজের ব্যর্থতার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানায় টাইমস অফ ইসরায়েল। মালয়েশিয়ার বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করেছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে তিনি বলেন,
আবারও মহান হতে চাওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ। এর আগে এক্সে এক পোস্টে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না। তার কথা, ইসরায়েলি গণহত্যায় আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে সেই দেশগুলো যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। আমরা দেখি হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখি হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। এটাই কি সভ্যতা? জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য আমরা একটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমরা দেখাতে চাই নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করে ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজা পুনর্গঠন সম্ভব। চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখলে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উৎখাত হওয়া ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য তিনি মিশর ও জর্ডানকে দায়িত্ব নিতে বলেন। এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে কায়রো ও আম্মানের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের পরিকল্পনায় পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। সাফাদি বলেন, জর্ডানে নতুন করে ফিলিস্তিনি শরণার্থীদের জায়গা দেওয়া সম্ভব নয়। আমাদের জনসংখ্যার প্রায় ৩৫% শরণার্থী। আমাদের পক্ষে নতুন শরণার্থীর চাপ সামলানো অসম্ভব। তাছাড়া আমরা গাজাবাসীর বাস্তুচ্যুতিও চাই না, আর ফিলিস্তিনিরাও এখানে আসতে চাইছেন না। আঞ্চলিক পরিস্থিতি আগামী 1 থেকে 2 দশকে কেমন থাকবে সে বিষয়ে ইসরায়েলকেও ভাবতে হবে বলে মন্তব্য করে সাফাদি বলেন, ইসরায়েলকেও দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। নিজেদের জন্য শান্তি ও নিরাপত্তা চাইলে প্রতিবেশীর জন্যও তা নিশ্চিত করতে হবে। গত 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে তাদের দেশের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছিলেন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল যখন হামাসের কাছ থেকে তার অবশিষ্ট বন্দীদের মুক্ত করে নেওয়ার চেষ্টা করছে, তখন দখলদার সরকারের সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে। জেনারেল হালেভি তার এক্স পোস্টে বলেন, আমরা পণবন্দীদেরকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছি। তবে ওই পরিকল্পনায় ঠিক কী রয়েছে এবং তা কখন কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি। 19 জানুয়ারি কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও গ্যারান্টিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। 42 দিন ব্যাপী প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের সময়মতো মুক্তি দেওয়া ছাড়া অন্য শর্তগুলো সঠিকভাবে পালন করছিল না তেল আবিব। ইহুদিবাদী সেনারা গাজায় গুলি করে ফিলিস্তিনিদের হত্যা এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছিলেন না। এর প্রতিবাদে 1 সপ্তাহ আগে হামাস হুমকি দিয়েছিল, তেল আবিব চুক্তির শর্ত পূরণ না করলে আর কোনো ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে না। ওই হুমকির জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী পাল্টা হুমকি দিলেও বিগত 1 সপ্তাহে চুক্তির শর্ত ঠিকমতো পালন করে তেল আবিব। এরপরই কেবল হামাস শনিবার 3 বন্দীকে মুক্তি দেয়। অনেক বিশ্লেষক বলছেন, হামাসের দৃঢ় অবস্থানের পর গাজার শাসক দলকে চাপে রাখার কৌশল হিসেবে ইসরায়েলি সেনাপ্রধান আক্রমণাত্মক পরিকল্পনার হুমকি দিচ্ছেন। হামাস আগেই বলেছে, ইসরায়েলি হুমকিকে আমলে নিচ্ছেন না তারা, প্রয়োজনে তারা আবার যুদ্ধে নামতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখল করার প্রস্তাবের বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক। শনিবার ওয়েস্টমিনস্টারের হোয়াইট হল থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে দক্ষিণ পশ্চিম লন্ডনের মার্কিন দূতাবাসের দিকে যান। এই সময় তাদের হাতে গাজা থেকে হাত সরিয়ে নাও লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তাছাড়া বিক্ষোভকারীদের কাছে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও, মিস্টার ট্রাম্প, কানাডা আপনার 51তম রাজ্য নয়, গাজা আপনার 52তম রাজ্য নয় লেখা ব্যানারও ছিল। র্যালিতে অংশ নেওয়া 87 বছর বয়সী হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া স্টিফেন কাপোস এএফপিকে বলেন, আমি মনে করি এটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ, অবাস্তব ও অযৌক্তিক। তিনি বলেন, আপনি 2 মিলিয়ন মানুষকে নির্বাসিত করতে পারবেন না, বিশেষ করে যখন আশপাশের দেশগুলো এরই মধ্যে বলেছে যে তারা তাদের নেবে না। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত মিছিলটি ছিল 2023 সালের 7 অক্টোবরের পর লন্ডনে আয়োজিত 24তম বড় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।